5 দিন পরে এসে 22টা শো পেয়েছিস ভাই, 2টা শো পাওয়ার কথা ছিল এত ব্যাড রিভিউর পরে। প্রিন্স মুভির বক্স অফিস কালেকশন তো সকলেই আমরা কম বেশি জেনে গিয়েছি। আর এই মুভির এমন বেহাল দশার পেছনে কার দায়ভার বেশি, শাকিব খান নাকি পরিচালক নাকি প্রযোজক? আপনি খেয়াল করলে দেখবেন যে 12 কোটি টাকার বিশাল অঙ্কের এই বাজেটের মুভিতে ছিল দুইটি নায়িকা, ছিল ভিনটেজ গল্প যেখানে গ্যাংস্টার রূপে দেখা গিয়েছে শাকিব খানকে। এত কিছুর পরেও প্রিন্সের এই ভরাডুবির পেছনে আসল কারণটি কোথায়? শাকিব খান কিছুদিন আগে প্রেস মিটে বলে দিয়েছেন যে সময়ের অভাবে তারা পরিপূর্ণ যে ফিলটা এই মুভিতে দিতে পারেনি। যেখানে শাকিব খানের এই মন্তব্যের পরেই সকল ধরনের সমালোচনা বন্ধ হয়ে যাবার কথা ছিল, ঠিক সেইখান থেকেই জন্ম নিল নতুন একটা গল্পের, যেখানে টুইস্টের মতো মোড় ঘুরিয়ে দিয়েছে ফেসবুকের একটি পোস্ট, যেটা করেছে এই প্রিন্স মুভির মুখ্য লেখক মেজবাউদ্দিন সুমন। তার পোস্টে এমন কি ছিল যেটা সকলের মাথা ঘুরিয়ে দিয়েছে? আসলেই কি সময়ের অভাব ছিল নাকি পরিচালকের গাফেলতির কারণেই প্রিন্সের এই অবস্থা হয়েছে? প্রিন্স মুভিটির পেছনের যে কালো গল্পটি ছিল সেইটা সম্পর্কে শাকিব খান নিজেই প্রেস মিটিংয়ে যেগুলো বলেছেন সেগুলো খুবই সাহসী পদক্ষেপ ছিল। তিনি প্রথমেই জানিয়েছেন যে আমরা চেষ্টা করেছি একটা সুন্দর গল্প আপনাদেরকে উপহার দেওয়ার। সে 30টি গল্প দেখে একটা করে গল্প বাছাই করে। সেইখানে এই গল্প তো খারাপ হওয়ার কথাই ছিল না, কিন্তু সময়ের অভাবে তারা করে উঠতে পারেনি। সমস্যা যেটা হয়েছে আমাদের লেখকের ভাষ্যমতে সেটা হচ্ছে পরিচালকের। শুরু থেকেই সে অনেক খামখেয়ালি ছিল এবং কোনোভাবেই সে এই মুভিটির প্রতি ফোকাসড ছিল না। লেখকের করা সেই ফেসবুক পোস্টে এমন কথাও ছিল যে পরিচালকের এমন সব অদ্ভুত আইডিয়া ছিল যেটা বাস্তবে শুনতে কোনোভাবেই মানানসই ছিল না। এমন কথা বলেছেন যে নায়কের হাতে একটা মেশিন গান ধরিয়ে দাও, যেখানে পিয়ানো থাকবে, সে সব সময় পিয়ানো বাজাবে এবং সেই পিয়ানো থেকে গুলি বের হবে। আপনি একবার ভেবে দেখুন তো, অ্যাজ এ দর্শক হিসেবে বা রিভিউয়ার হিসেবে অথবা সাধারণ চোখে 80s বা 90s এর দশকে এমন একটা কাস্টমাইজ মেশিন গান ব্যবহার করে যেটা পিয়ানো, একই সাথে সেটা থেকে গুলি বের হবে। এটা ভাবতে অনেকটা অদ্ভুত লাগছে না? লেখক নিজেও এটা বলেছেন যে এরকমটা করেন না, দর্শক হাসাহাসি করবে বা ভালো লাগবে না, এই কথাটা তারা বলেছিল, কিন্তু কোনোভাবেই সেটা মেনে নেয়নি আবু হায়াত মাহমুদ। সে একেবারেই নিজের প্রতি কনফিডেন্স ছিল যে দর্শক এটা খাবে। ফলাফল হিসেবে আপনারা কিন্তু দেখতে পারেন যে যখন এটা টিজার এসেছিল সবাই কি বলছিল যে এই মেশিন গানের ছিদ্র কোথায় যেটা দিয়ে গুলি বের হবে। আর এটা দেখে কিন্তু মনে একটা প্রশ্ন জাগছিল যে এতগুলি শেল বা এতগুলি বুলেট কোথায় যেগুলো আমরা ফায়ার হতে দেখছি। আর এই বিষয়গুলি একেবারেই দৃষ্টিকটু ছিল এই টিজারের ক্ষেত্রে। তো বলতে গেলে কথায় আছে না যে ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। আসলে টিজার কাটে এই বিষয়টা আমাদের কাছে খুবই দৃষ্টিকটু লাগার দরুন এটা বক্স অফিসে গিয়েও প্রভাব ফেলেছে। যেটা প্রিন্স মুভির বর্তমান অবস্থা সেটার পেছনে এই বিষয়টাও কিন্তু দায়ী। কথা কিন্তু এখানেই শেষ নয়। এমনও কথা ছিল সেই পোস্টে যেটা শুনলে আপনারাও হাসবেন এবং লেখকরা নিজেরাও হেসেছে। একজন গ্যাংস্টার ছিল যার নাম ছিল মুরগি মিলন। সে মুরগি প্রেমী ছিল। পরিচালক যখন এই ক্যারেক্টারের কথাটি শুনেছে সে বলেছে যে এ ধরনের কোনো ক্যারেক্টার রাখার দরকারই নেই, মেইন ভিলেনের কোলেই তুমি একটা মোড়ক তুলে দাও। তো এটা শুনে যখন স্ক্রিপ্ট রাইটাররা হাসাহাসি করেছে, তারপরেও পরিচালকের পাকনামি ছিল সে জেদ করেই মেইন ভিলেনের হাতে একটা মোড়ক ধরিয়ে দিয়েছে। তো সেটার ফলাফল কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে প্রিন্স মুভিতে ভিলেনকে ভিলেন কম, একেবারে কমেডিয়ানের মতো লাগছিল। আসলে মুরগি মিলনের যে ক্যারেক্টারটা ছিল সেটা হয়তোবা মেইন ভিলেনের ডান হাত বা বাম হাত বলেন, অর্থাৎ ফার্স্ট লেভেল ছিল। সেই লেভেলকে উতরিয়ে নায়ককে ভিলেনের কাছে যেতে হবে। আসলে এই প্রেক্ষাপটটাই পুরো মুভি থেকে বাদ হয়ে গিয়েছে। তো ফলাফল আপনারা দেখতেই পাচ্ছেন, কোনো ফেস অফ নেই, বরঞ্চ তাকে দেখে মনে হচ্ছিল যে এই মুভিতে তার সেই রকম কোনো দমই আমরা ফিল করতে পারছি না। লেখকের আরো দাবি ছিল যে এইখানে আবু হায়াত মাহমুদ সে কোনো স্ক্রিপ্টই পড়তো না, বলতো যে স্ক্রিপ্ট পড়লেই মাথা ধরে। সে হঠাৎই 10 দিনে গায়েব হয়ে যেত এবং পরে এসে বলতো যে মেডিটেশনে গিয়েছিলাম লামাতে, এত বড় একটা মুভি আমি করব, এর আগে একটু রিল্যাক্স হওয়া প্রয়োজন। তো আসলেই ভাই এটা একটা অপেশাদারিত্বের ব্যাপার। আপনি মেডিটেশনে ঘুরতে যাচ্ছেন কিন্তু আপনি ঈদের আগের দিনে গান শুটিং করছেন, তো এই বিষয়টা কোনোভাবেই মানানসই নয়। তো লেখক তো তার সম্পর্কে বলেই দিয়েছে, সে লাইন বাই লাইন তো পড়েই না, কোনো ফিডব্যাকও দেয় না। এই বিষয়গুলি সে যখন প্রডিউসারকে জানাতে গিয়েছিল তখনই হয়েছে সবচাইতে বড় সমস্যা। কিছুদিন পরেই মেজবাউদ্দিন সুমন জানতে পারেন যে সে এই মুভির টিম থেকে আউট হয়ে গিয়েছে। নতুন একজন রাইটারকে দেওয়া হয়েছে কাজটি এবং সেটাও হচ্ছে পুরনো ড্রাফটের কাজ। তো যাই হোক,
এখানে আর কি বলার রয়েছে। এরপরে আবারও রাইটার চেঞ্জিং, যেন কোনো মুভির ঘটনার মতো এই টুইস্টগুলি একে একে রদবদল হচ্ছিল। এর পরের ঘটনাটা সকলেই আপনারা জানেন যে প্রযোজক সাহেবা বলেন যে সে টেবিল মানি থেকে যে টাকাটা নিয়েছেন সেটাও ঘরে তুলতে পারেনি। তবে শাকিব খান সম্পর্কে বা সাকিবিয়ানদের উদ্দেশ্যে আমি পার্সোনাল কিছু কথা বলতে চাই। এই মুভির ক্ষেত্রে দুইটা জিনিস ঘটেছে, একটা ভালো দিক একটা খারাপ দিক। খারাপ দিকটা হচ্ছে আমাদের ঢালিউড ইন্ডাস্ট্রির একটা বড় লস হয়ে গিয়েছে, কেননা একটা ভালো মুভি যখন ব্যবসা সফল হবে, বড় স্কেলের মুভি যখন ব্যবসা সফল হবে, তখন কিন্তু ইন্ডাস্ট্রির সামনের দিকে এগিয়ে যায়। নেক্সটে যারা প্রডিউসার হিসেবে যোগ দিতে চেয়েছিলেন তারা হয়তোবা সেই রিস্ক আর নেবেন না, এটা একটা খারাপ দিক। আর ভালো দিক যেটা, এই মুভিটি থেকে কিন্তু শিক্ষা গ্রহণ করেছে এবং সে চেয়েছে যে পরবর্তী মুভিগুলোর জন্য সে প্ল্যান এ এবং প্ল্যান বি রাখবে। যদি প্ল্যান এ কোনোভাবে কার্যকর না হয়, সে প্ল্যান বি এক্সিকিউট করবে। এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লেগেছে। তো সেদিক থেকে বলা যায় যে শাকিব খান সতর্ক হয়ে গিয়েছেন। সাকিবিয়ানদের উদ্দেশ্যে বলতে চাই, যেটা ভালো সেটাকে ভালো বলুন, যেটা খারাপ সেটাকে খারাপ বলুন, তাহলেই হয়তোবা এই ফিডব্যাকগুলি শাকিব খানকে সামনের দিকে বড় বড় প্রজেক্টে কাজের জন্য আশা জাগাবে। তো সেদিক থেকে সাকিবিয়ানদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে এটা করলে আমাদের জন্যই ভালো হবে, আমরাই ভালো মুভি উপহার পাবো। তো সব মিলিয়ে বন্ধুরা, আপনাদের কি মনে হয়, শুধুমাত্র সময়ের অভাব নাকি পরিচালকের গাফেলতি? আপনাদের যেটা মনে হয় সেটা অবশ্যই কমেন্ট বক্সে ড্রপ করবেন। আমার যে ভার্ডিক্ট সেটা আমি আপনাদেরকে বলেই দিয়েছি। একটা অপেশাদারিত্ব বা অদক্ষতা বলেন বা অবহেলার কারণে প্রিন্সের আজ এই অবস্থাটি হয়েছে। তো সামনের দিনে আশা করি শাকিব খানের মুভিগুলো আরও বেশি বিজনেস করুক এবং ঢালিউড ইন্ডাস্ট্রির সামনের দিকে এগিয়ে যায়। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা নিয়মিত এখানে রিভিউ, আপডেট এবং এই ধরনের ইনসাইড স্টোরি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। গুড বাই।